ব্যবস্থাপনা অদক্ষতায় বাড়ছে না করের আওতা, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। কেন্দ্রীয় ব্যাংকের গণমাধ্যম প্রবেশে বাধা দেওয়ার কড়া সমালোচনা। টানা তাপপ্রবাহে কৃষিতে ব্যাপক ক্ষতি, লোকসানের শঙ্কায় আম লিচু চাষিরা। সারা দেশে বোরো ধান চাল সংগ্রহ শুরু। হজ ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়ালো সৌদি সরকার। মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যেতে পারবে না মুসল্লিরা। ফ্লাইট শুরু বৃহস্পতিবার। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছি আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্যবস্থাপনায় অদক্ষতার কারণেই বাড়ছে না করের আওতা, যে কারণে প্রতি বছরই সরকারের দেওয়া লক্ষ্যমাত্রা চেয়ে 50 থেকে 60 হাজার কোটি টাকার ঘাটতিতে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থনীতি সাংবাদিকদের সংগঠন ইকোনমি রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত স্মারক বক্তৃতায় এমন অভিযোগ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করারও কঠোর সমালোচনা করেন তিনি। বিশিষ্ট অর্থনীতি বিষয়ক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই স্মারক বক্তৃতা। তথ্য উপাত্তের অন্ধত্বে গেছে। দেশের সামষ্টিক অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং সেসব থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। এ সময় সরকার ঘোষিত বাজেটের আকার এবং তার বাস্তবায়ন নিয়ে তুলে ধরেন নানা প্রতিবন্ধকতা। প্রকৃত বাজেটের আয়তন যে গত 15-20 বছরে আপনার বাড়ে নাই, এই কথাটিকে আপনাকে বলেন। বাজেট তো দিবেন, আবার এটার বড়, এবং এটা সবচেয়ে বড় শিকার হয় জাতীয় রাজস্ব বোর্ড, কারণ হিসাব মেলানোর জন্য তাকে একটা অলৌকিক লক্ষ্যমাত্রা দিয়ে দেওয়া হয়। এটা হলো আর্থিক পরাবাস্তবতা। বিদ্যমান কর ব্যবস্থাপনা অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন সিপিডির এই সম্মাননীয় ফেলো। কর ব্যবস্থাপনার ভিতর দক্ষতার অভাবও আছে, দুর্নীতিও আছে। ওই দুর্নীতির ফলে সরকারও ক্ষতিগ্রস্ত হয়, করদাতাও ক্ষতিগ্রস্ত হয়। কর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপনা বাড়ে তখনই যখন সরকার সেই করের টাকাকে সুষ্ঠুভাবে খরচ করে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়িতে আসছে না প্রকৃত তথ্য, আর সেই সুযোগে ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্ত অনেক বেশি আপনার তাৎক্ষণিক ছিল, সমসাময়িক ছিল। আমদানির তথ্য পণ্য অনুযায়ী আপনি এখন পাচ্ছেন না। আর এটা যে গুটি কয়েক ব্যবসায়ী গোষ্ঠী আমদানি করছে, তারা যদি পায়, সিন্ডিকেট কাকে বলে বুঝেছেন? অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব নীতিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। টানা তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে কৃষিতে যেমন ক্ষতি হয়েছে, তেমনি লোকসানের শঙ্কায় দিন কাটছে আম লিচু চাষিদেরও। এক বিশেষজ্ঞ বলছেন, এবার উৎপাদন কমতে পারে 20 থেকে 30%। তাপপ্রবাহের প্রভাব কতটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তা তুলে ধরেছেন সহকর্মীরা। কুষ্টিয়া অঞ্চলের কৃষকরা এবার বোরো ধান চাষ করতে গিয়ে মহা বেকায়দায় পড়েছেন। এই অঞ্চলে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ প্রকল্প থেকে কৃষকদের এক ফোঁটা পানিও দেওয়া হয়নি। বিঘা প্রতি 20,000 টাকা খরচ হয়ে গেছে। আর উঠবে না? উঠবেন 10,000। সময় মতন পানিটা পায় নাই, ঠিক আছে, যার কারণে মনে করেন যে শীষগুলো সাদা হয়ে যাচ্ছে। শীষ আসছে, শীষ আষাঢ়িতে যে পানির সংকটে শীষ আসছে, মারা যাচ্ছে, অনেক সিটি কেটে যাচ্ছে ধানে। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে এই কথাটি স্বীকার করে একই সঙ্গে বলেছেন কৃষকদের তারা পরামর্শ দিচ্ছেন এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারে, সেই জন্য আমরা কৃষকদের কাজ করতে, আমরা সর্বক্ষণই কৃষকের সাথে আছি। একই সঙ্গে এবার কিন্তু ক্ষতি হয়েছে আমের, এবং আমের মুকুলও পড়ে গেছে, অনেক জায়গায় পড়ে যাচ্ছে। আমরা আমের খবর জানতে চলে যাব রাজশাহীতে সহকর্মী মুর্তজার কাছে। ধন্যবাদ জাহিদ। আমবাগানের চিত্রও একই রকম। দীর্ঘদিন চলা তাপপ্রবাহ গত কয়েকদিন থেকে স্বাভাবিক পর্যায়ে এসেছে, আর তাপপ্রবাহের ফলে রাজশাহীর আমবাগানগুলোতে 5 থেকে 10% গুটি ঝরে পড়েছে। আর অন্য বছরের তুলনায় আমের মুকুলও কম এসেছে, ফলে উৎপাদন কমবে বলে কৃষকরা জানাচ্ছেন। ছোট ছোট মুকুল যেমন ছিল তখন তো গরম, তারপরে আবার একটু বড় বড় হলো তখনও গরম, সেই ক্ষেত্রে আম অনেক ঝরে পড়ে যাচ্ছে। আমরা ডিপের পানি দিয়ে গোড়ায় পানি দিচ্ছি, উপরে তাপমাত্রার কারণে আম ঝরে পড়ে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে গত বছর আমের মুকুল এসেছিল 94%, আর এবছর আমের মুকুল এসেছে 84%। তাপপ্রবাহের ফলে যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেই লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজশাহীর আমবাগান থেকে এই ছিল সর্বশেষ। এবার লিচুর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছেন দিনাজপুরের সহকর্মী পলাশ।
রাজশাহীর আমের মতো দিনাজপুরের লিচুর অবস্থাও কিছুটা একই রকম। চাষিরা বলছেন তাদের বাগানের লিচু প্রচণ্ড তাপদাহে ঝরে পড়ছে। স্থানীয় কৃষি অফিস তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে করে এই লিচুগুলো টিকিয়ে রাখা যায়। পানি দেওয়ার পর মেশিন দিয়েও থাকতেছে না, তীব্র তাপমাত্রার কারণে এই লিচুগুলা জ্বলে যাচ্ছে। বোম্বাইটাতে আছে, কিন্তু মাদ্রাজিটা নষ্ট হয়ে গেছে, বেদানাটাও নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত একটু হিট ওয়েভের কারণে বিভিন্ন জায়গায় একটু লিচু এক জায়গায় একটু ড্রপিং শুরু হয়েছিল। দিনাজপুরে প্রতি বছর ৩৫০০ মেট্রিক টন লিচু উৎপাদন হয়। এবার ফলন কিছুটা বিপর্যয় হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রায় ২০-৩০ লক্ষ টন আমন ধান কম হবে শুধু খরার কারণে। এছাড়াও অন্যান্য যে দানাদার ফসল সেগুলোর কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক হচ্ছে সেচ দেওয়ার খরচ বেড়ে যাচ্ছে, দুই হচ্ছে যে দানাগুলো পূর্ণ হচ্ছে না। সুতরাং আমরা মনে করি যে উত্তরাঞ্চলে এবারের যে দীর্ঘমেয়াদী খরা এবং উচ্চ তাপমাত্রা এটার ফলাফল খুব ভয়াবহ। বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। এবার ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কেনা হবে, আর ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৪৪ টাকা দরে কেনা হবে ১ লাখ টন আতপ চাল। ৫০,০০০ টন গম কেনা হবে ৩৪ টাকা দরে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আমরা সিদ্ধ চাউল আমরা এবার প্রকিউরমেন্ট করতেছি ১১ লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি ৪৫ টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি ৫ লক্ষ। যদি ৫ লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষকদের ধান দেওয়ার আরও ইচ্ছা আছে, তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকব। এবং আমরা আতপ চাউল ৪৪ টাকা ১ লক্ষ মেট্রিক টন এবং গম ৩৪ টাকা ৫০,০০০ মেট্রিক টন। হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ফলে যে ৫০,০০০ হজ যাত্রী ভিসা পাননি তাদের ভিসা নিয়ে আর জটিলতা হবে না বলে আশাবাদী হাব সভাপতি। এদিকে প্রধান ধর্মমন্ত্রী বলছেন শেষ হজ ফ্লাইটের এখনো ১ মাস বাকি, আর তাই গেলবারের মতো এবারও হজ যাত্রীদের ভিসা নিয়ে কোনো সমস্যা দেখছেন না তিনি। সবাই সময় মতো হজে যেতে পারবেন বলে আশাবাদী ধর্মমন্ত্রী। এবছর সরকারি বেসরকারি মিলে হজযাত্রীদের কোটা ছিল ১,২৭,০০০, যার মধ্যে ১০,০০০ সরকারি আর ১,১৭,০০০ বেসরকারি হজযাত্রীদের কোটা। কিন্তু এবার হজ নিবন্ধন হয়েছে অনেক কম, মাত্র ৮৫,০০০-এর মতো। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ৪,৫০০ আর বেসরকারিভাবে ৮০,০০০, যাদের ভিসা ইস্যুর শেষ দিন ছিল ৭ই মে। কিন্তু নির্ধারিত সময়ে ভিসা হয়েছে মাত্র ৩৫,০০০ হজযাত্রীর। অনিশ্চিত প্রায় ৫০,০০০ মুসল্লির হজযাত্রা। এমন বাস্তবতায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সৌদি সরকার তাদের প্রয়োজনেই বাকি সবাইকে ভিসা দেবে। হজযাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। তারা যদি হজযাত্রী না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। গেলবারের চেয়ে এবছর হজের খরচ কমেছে ১,০৪,১৭৫ টাকা। এরপরও কেন হজযাত্রীদের কোটা পূরণ হলো না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন এটা বৈশ্বিক অর্থনীতির প্রভাব। স্বাভাবিকভাবে বাংলাদেশের কথা চিন্তা করি না আমি, সারা বিশ্বের অবস্থা অনেক করুন, তুলনামূলকভাবে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ভালো আছে ইনশাআল্লাহ। তার ভিতরেও আপনার কিছু সংখ্যক হয়তো কম যাচ্ছে এবার। এদিকে বেসরকারি হজ এজেন্সি হাব সভাপতি জানান, হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। এই সময়ের মধ্যে সবার ভিসা হয়ে যাবে বলে আশাবাদী তিনি। ৪ দিন সময় বৃদ্ধি করেছেন আমাদের অনুরোধে। আগামী ১১ মে এর মধ্যে সব ভিসা ইস্যু করার জন্য তিনি আমাদেরকে সময় দিয়েছেন। এর মধ্যেই বাংলাদেশের হজ যাত্রীদের সকল ভিসা ইস্যু করা সম্পন্ন করতে হবে। হজযাত্রীরা মক্কা, মদিনা এবং জেদ্দার বাইরে যেতে পারবেন না। সৌদি আরব এবার এমন বিধিনিষেধ জারি করেছে বলেও জানান হাব সভাপতি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে।
ডেনিম শিল্পকে টেকসই ও পরিবেশ বান্ধব করতে নিত্য নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজন বাড়ানোর উপর জোর দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অংশগ্রহণকারী দেশি বিদেশি ক্রেতারাও প্রশংসা করেন বাংলাদেশের তৈরি ডেনিমের। জানান ফ্যাশনের পরিবর্তন এবং আরামদায়ক হওয়ায় বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে, ফলে সম্ভাবনাও বাড়ছে রপ্তানিতে। বিশ্বের ৭০% মানুষ এখন ডেনিম কাপড় ব্যবহার করছে, যেখানে ডেনিমের শার্ট, প্যান্ট ও বৈচিত্র্যময় পোশাক ছাড়াও ফ্যাশনের নানা অনুষঙ্গ যোগ হচ্ছে প্রতিনিয়ত। ফলে বিশ্ববাজারে ডেনিমের কদর বাড়ছে দিন দিন। বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ববাজারে ডেনিম রপ্তানিতেও বড় সাফল্য দেখিয়েছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ডেনিম রপ্তানিকারক দেশ। ডেনিমের সম্ভাবনা এবং এই শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির ১৬তম প্রদর্শনীতে দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও বলছে টেকসই এবং পরিবেশ বান্ধব ডেনিম পণ্য তৈরিতে বাড়তি নজর দিচ্ছেন উদ্যোক্তারা। পরিবেশ বান্ধব যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহারের জন্য সব ক্রেতাগোষ্ঠীর সবার থেকে একটি চাহিদা রয়েছে। The new technology or the new innovation is all based on the sustainability, like environment friendly. Even it is dyes chemical, even it is fabric, like even it is the dyeing processes. যত ম্যানুফ্যাকচার লোকালি আছে এবং চায়না আছে, তারা এনভায়রনমেন্টের উপর ম্যাচ করে এবং ডে বাই ডে ডেভেলপ করছে ফ্যাব্রিক, সিয়ান এবং এনভায়রনমেন্টের জন্য অ্যাডজাস্ট হতে পারে, সেই জন্য তারা কিন্তু খুব এটার উপর খুব স্ট্রংলি ফোকাস করছে। টেক্সটাইল গোয়িং টু অলওয়েজ ডাউন প্রাইস এভরিথিং, দ্যাটস ওয়াই উই নিড টু চিপ অ্যান্ড সাস্টেনেবল কেমিক্যাল, দ্যাটস ওয়াই উই আর কামিং এক্সপো। অনুষ্ঠানে পোশাক রপ্তানিতে এনবিআর এর হয়রানি নিয়ে অভিযোগ করেন এই উদ্যোক্তা। উৎসাহিত না করে আমাদেরকে বিভিন্নভাবে সরকারের বিশেষ করে এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি সেই মুক্তি পাই তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মূল্য সংযোজনে মনোযোগী হতে হবে। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা এদেশে অবস্থিত। আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। দুদিনব্যাপী ডেনিম এক্সপো মেলায় বিশ্বের ১৩টি দেশ থেকে ৬০টির বেশি কোম্পানি অংশ নেয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ৭ম সমাবর্তন। মঙ্গলবার বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই সমাবর্তন। এবারে সমাবর্তনের প্রতিপাদ্য ছিল নতুন বিশ্বের সুযোগ। চ্যান্সেলরের প্রতিনিধি ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী ও প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর। বিকাশের প্রতিষ্ঠাতা সিইও কামাল কাদির সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর কাজী আনিস আহমেদ এবং ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।